7 ঘন্টা ধরে চলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভা ছিল সেটা আপনারা দেখেছেন। সেই সভা শেষ হয়েছে কিছুক্ষণ আগে, এবং সেই সভা শেষে যখন প্রশ্নোত্তর পর্ব চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স যে রুমটা রয়েছে সেখানটায় সাংবাদিকদের সাথে বিসিবির পরিচালকদের মোটামুটি লেগেই গিয়েছিল। কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে ডিসিশন হয়েছে। তার আগে আপনারা সবাই জানেন, এটা নিয়ে আলাদা করে কন্টেন্ট করতে চাই না, আলোচনা করতে চাই না, যে বাংলাদেশের বিশ্বকাপের ব্যাপারে আইসিসি ফাইনালি তাদের ফর্মাল ডিসিশন জানিয়ে দিয়েছে যে স্কটল্যান্ড বাংলাদেশকে রিপ্লেস করবে। বাংলাদেশের গ্রুপ সিতে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ নিয়ে কোনো ধরনের আলোচনা করার, স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই। ডিসকাশন বাংলাদেশকে যখন হচ্ছে, বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে হচ্ছে, ঠিক তখন ডিসকাশনে সবচেয়ে বেশি আলোচনায় চলে এলেন, স্পটলাইটে চলে এলেন যিনি বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় খেলছেনই না, যিনি বাংলাদেশের হয়ে সিলেক্টেড হবেন কিনা ন্যাশনাল টিমে, এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবসময় একটা নাক ছিটকানো অবস্থা ছিল। সিলেকশন প্যানেলে যারা রয়েছেন কখনোই এই ইস্যুতে প্রপার উত্তর দেয় নাই। ডিসপাইট উই হ্যাভ দ্য নিড অফ সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলওয়েজ দে টুক স্ট্যান্স যেখানটায় সাকিব আল হাসানের ফেভারে তাদের কোনো ধরনের রোল ছিল না। সাকিব আল হাসানকে গত 24 অগস্টের পর থেকে তার ওই ফেসবুক পোস্ট না করা এই ইস্যুগুলো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটা নিয়ে তিনি ফেসবুকে সরিও বলেছিলেন। যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্ককে সামনে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই সাকিব আল হাসানকে একজন প্লেয়ার হিসেবে গত প্রায় 1.5 বছর কাউন্ট করেনি। রেদার দেন তারা কাউন্ট করেছে সাকিব ইজ আ পলিটিশিয়ান। যদিও পলিটিশিয়ান সাকিবের পলিটিক্সের যে সময়টা সেটা সাকিবের 17-18 বছরের ক্যারিয়ারের তুলনায় প্রায় 100 গুণ কম ছিল। সেই সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায়। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায় না, শুধু সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুক্তি, মানে ক্রিকেটারদের যে কন্ট্রাক্ট, বিভিন্ন ABCD ক্যাটাগরি, তাসকিন আহমেদ যে ক্যাটাগরিতে রয়েছেন, মাস গেলেই 10 লাখ টাকা সবশেষ যে বছর গেছে সেখানটায় পেয়েছেন, সেই ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায়। এবং এই প্রস্তাবটা সাকিবকে দেওয়াও হয়েছে ফর্মালি ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেই কথা আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স রুমে ডিরেক্টররা ঘোষণা করলেন। যেই সাকিবকে নিয়ে তাদের এত ধরনের আলোচনা, এতবার সাংবাদিকরা প্রশ্ন করার পরেও সাকিব ইস্যুতে স্টান্স নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেরুদণ্ড কখনো সোজা ছিল না। সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই সাকিব আল হাসান নানা সময়ে বাংলাদেশের হয়ে খেলার জন্য আকুতি প্রকাশ করেছেন, বাংলাদেশের হয়েই তিনি তার ক্যারিয়ার শেষ করতে চান, সেই সত্য কথা বিদেশ বিভুঁইয়ে, কখনো দুবাইতে, কখনো আমেরিকায় নানা পডকাস্টে বলেছেন। যে সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান সবসময় এমন ছিল যে সাকিব যদি আসে, এভেলেবেল যদি হয়, সরকার যদি অ্যালাউ করে, তাহলে আমরা বিবেচনা করব। সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জানাচ্ছে সাকিব আল হাসানকে আমরা চাই, এবং আমরা যে সাকিব আল হাসানকে চাই এটা সরকারের সাথে অনেকে আলোচনা হয়ে গেছে। সরকার তার দিক সামলাবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার দিক সামলাবে। মানে আজকের এই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার যারা এভাবে ছিল জোড়াজোড়ি করে, তারা হুট করে আলাদা হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি হিসেবে প্রমাণ করার চেষ্টায়, আপ্রাণ প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত যে সাকিবকে আমরা ক্রিকেটার হিসেবে ফিল করছি, তাকে চাই, তাকে চুক্তিতে রাখতে চাই। আর সরকার নাকি হচ্ছে আলাদা, দুই অর্গান হয়ে গেল। অথচ এতদিন যখন জাপটে ছিল তখন এই আলোচনাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কেউ করে নাই। ইন্টারেস্টিং পার্ট যেটা, সাকিবকে ডেফিনেটলি বঞ্চিত করা হয়েছে। আজকে যদি আপনি সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের হয়ে চান, তার সার্ভিস চান, তাহলে আপনি কেন গত 16-17 মাস সাকিব আল হাসানকে চাইলেন না? 16-17 মাস আগের সাকিব আল হাসান আর এখনকার সাকিব আল হাসানের পার্থক্যটা কি? 16-17 মাস আগের সাকিব আল হাসান কি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন না? আজকে আপনি যখন সাকিব আল হাসানকে চান, ওই 16-17 মাস আগেও যেই ডিপার্টমেন্ট চায় ক্রিকেট অপারেশন, সেটার দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিমই ছিলেন, আজকেও তিনি রয়েছেন। তাহলে তার জীবন থেকে এই যে সময়টা নিয়ে নেওয়া হলো, সাকিবের জীবন থেকে তার ক্যারিয়ারের পরন্ত বেলায় এই সময়টা যে নিয়ে নেওয়া হলো, নষ্ট করা হলো, তাকে যে বঞ্চিত করা হলো, এটার উত্তর কে দেবে? আপনি আগে চাইলেন না, গত 1-1.5 বছরে চাইলেন না, আজকে আপনি চাচ্ছেন সাকিবকে আপনার দরকার। সাকিবের জীবনে বাংলাদেশের জার্সিতে, লাল সবুজের জার্সিতে খেলার ওই পিছনের সময়টা কেউ ফিরিয়ে দিতে পারবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাট ইটস বেস্ট অন হিপোক্রেসি। আমার কাছে যেটা মনে হয় যে সাকিব কেন্দ্রিক এই ডিসিশনটা যতটুকু না মন থেকে, তার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি। দেখুন, আজকে একজন ডিরেক্টর পদত্যাগ করেছেন, ইশতিয়াক সাদেক ভাই। আই পে মাই ফুল রেসপেক্ট ফ্রম হার্ট। অসম্ভব ভালো মানুষ, ক্রীড়ানুরাগী, পুরো ফ্যামিলির কন্ট্রিবিউশন রয়েছে স্পোর্টসে, এবং তিনি কেন পদত্যাগ করেছেন সেই কারণটা আমরা জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্কাস গুলোর জন্য। অথচ একজন ফিক্সিং এর সাথে জড়িত ডিরেক্টর, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পদত্যাগে বাধ্য করতে পারে নাই।
ইমপিচ করতে পারেন নাই। সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের ইস্যু নিয়ে যখন মোটামুটি একটা টালমাটাল অবস্থায় আইসিসির প্রেসারে, তখন সাকিবকে আমরা আবার বাংলাদেশে চাই, এই যে একটা পপুলিস্ট অপিনিয়নকে স্টাবলিশ করার মাধ্যমে তারা তাদের দায় মোচনের চেষ্টা করছে। সাকিবকে সামনে এনে, সাকিবকে লেভেলিং করে, সাকিবকে সামনে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ব্যর্থতাগুলোকে জাস্ট ওভারকাম করার চেষ্টা করছে। সবার ফোকাস এখন সাকিবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর যে ফিক্সিং এ জড়িত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডোমেস্টিক টুর্নামেন্ট গুলো বন্ধ, সেখান থেকে সবার দৃষ্টিভঙ্গি সরে যাবে, আইসিসি রেভিনিউ পাবে না, সবার দৃষ্টিভঙ্গি সরে যাবে, সবাই সাকিব সাকিব করবে। এবং মানুষ কি চায়, ক্রিকেট বোর্ড সেই নামটা বুঝতে পেরে আজকে সাকিবের আলোচনা নিয়ে এসেছে। যদি সেটাই হয়, আজকে যে আপনারা সাকিবের আলোচনা নিয়ে আসলেন, সাকিবকে ব্যবহার করলেন, আপনারা গত 15 মাস 16 মাসে কেন এই স্ট্যান্সটা নিলেন না? নতুন বোর্ড আপনারা দাবি করছেন, আসিফ আকবর দাবি করছেন, কিন্তু পুরনো নাজমুল আবেদিন ফাহিম তখনও তো ক্রিকেট অপারেশনস এর দায়িত্বে ছিলেন না? ইফতেখার রহমান মিঠুরা তখন ছিলেন না? ছিলেন তো, তারাই তো ছিলেন। ফারুক আহমেদরা ছিলেন না? তখনকার প্রেসিডেন্ট, এখনকার ভাইস প্রেসিডেন্ট, তখনও ছিলেন, এখনো আছেন। সো এই মানুষগুলোই হুট করে চেঞ্জ হয়ে গেল। কারণ সাকিবের ইস্যুটা মানুষ খায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসান ইস্যুতে যে কাজটা করেছে, এটা যদি মন থেকে করতো, সত্যি সত্যি এই চ্যাম্পিয়ন ক্রিকেটারকে যদি বাংলাদেশে নিয়ে আসা হতো, তাকে তার ক্যারিয়ারের শেষটা বাংলাদেশে করার সুযোগ করে দেওয়া হতো, বাংলাদেশ সরকারের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক বিশাল লস হয়ে যেত। তেমনটা হইতো না রে ভাই। ও ক্রিকেটটাই খেলেছে। একই রকম হবে না। ঘরের প্রত্যেকটা সন্তান, পিতামাতা যতই একই রকম ভাবেই লালন পালন করার চেষ্টা করুক, কেউ একই রকম হবে না। সাকিবের মতো, মাহমুদুল্লাহ রিয়াদ তার মতো, মুশফিক তার মতো, তাসকিন তার মতো, তানজিম সাকিব তার মতো, তানজিদ তামিম তার মতো। আপনি কখনো কাউকে মেলাতে পারবেন না। পৃথিবীর কোনো কিছুই একই রকম হয় না। এটা আপনার কোনো বস্তু না যে আপনি কপি বানালেন। এটা আপনার কেক না, যেই সাইজে ডায়াসের মধ্যে দিলেন সেটাই হয়ে গেল। মানুষ তো রে ভাই। সেই সাকিব আল হাসানকে নিয়ে আপনারা যে কাজটা করেছেন, খুব খারাপ করেছেন। এবং এখন পাবলিক সেন্টিমেন্ট নিজেদের পক্ষে নেয়ার জন্য যেই কাজটা করলেন, এটাও ভয়াবহ খারাপ কাজ করলেন। এতদিন ধরে আমরা সাংবাদিকরা সাকিবের পক্ষে সোচ্চার হয়েছি, বারবার বলেছি সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত আসে না কেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাধীন সংস্থা, তারা কেন সরকার কি বলে সেটার উপর বেশি ডিপেন্ড করছে। সেই জায়গায় আপনারা কখনো কোনো প্রপার ডিসিশন নেন। সাকিবের বিরুদ্ধে মার্ডার কেসের যে মামলা করা হয়েছে, সেই মামলার ব্যাপারে অন্য কোনো ক্রিকেটারের ব্যাপারে যদি অন্য কোনো মামলা হতো, ধর নারী নির্যাতনের মামলা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনভলভ হইতো না? হইতো তো। সাকিবের ব্যাপারে যে মামলা হয়েছে, এখন যিনি যুব ক্রীড়া উপদেষ্টা, আইন উপদেষ্টার দায়িত্বেও তিনি রয়েছেন, তিনিই তো বলেছেন যে এই মামলার মেরিট নেই। এখন থেকে 1 বছর 1.5 বছর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি রোল প্লে করেছে? দে ডিড নাথিং। সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে তাদের যখন ডিফেমেশন চলছে, তারা যখন নানাভাবে অস্তিত্বের সংকটে, ডিরেক্টররা যখন পদত্যাগ করছে, ফিক্সাররা যখন বোর্ডে থেকে যাচ্ছে, ঠিক তখন ইমেজ ঠিক করার জন্য মার্কেটে ছেড়ে দিলেন উই নিড সাকিব আল হাসান। সাকিবকে আমরা চুক্তিতে রাখবো। ভাই সাকিবকে চুক্তিতে রাখেন, ভালো কথা। সাকিবের গত 15-16 মাসে আপনারা নষ্ট করেছেন, সেই অধিকার বিসিবি আপনাকে কে দিয়েছে? বিপিএল অবশেষে বরিশালের পরে নতুন একটা দলকে, ফাইনালিস্টের হিসেবে যেই দলটা মুখোমুখি হয়েছিল কমিটির দল চট্টগ্রামের বিপক্ষে, সেই চট্টগ্রামকে হারিয়ে রাজশাহী শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছে। এবং রাজশাহীর বিপিএল এর দ্বিতীয় শিরোপা, 19-এর পরে আবারও 26। মাঝের যে 6 বছর 7 বছরের গ্যাপ, সেই সকল কষ্ট, গ্যাপ সবকিছু ভুলিয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, নাজমুল হোসেন শান্তর দল। আজকের এই ম্যাচে ডমিনেটিং ক্রিকেট খেলেছে। আজকের এই ম্যাচে শান্তর ক্যাপ্টেন্সি অনেক বেশি মহিমান্বিত করেছে, যে এই ক্রিকেটারটার মধ্যেও টি20তে শান্ত চলে না টাইপের বক্তব্য যারা বিভিন্ন সময় ক্রিয়েট করেন, এমন কিছু প্রতিভা রয়েছে, এমন কিছু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালস রয়েছে, যেগুলো আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে অনেক অনেক বেশি ইমপ্রেসিভ রোল প্লে করে। তবে আজকের এই ম্যাচটায় সবচেয়ে বেশি আলোচনায় থাকবেন আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিম। বিপিএল এর ফাইনালে সবাই যে জিনিসটা দেখতে চায়, সেটা হচ্ছে অনেকটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে হ্যাটট্রিকের মতো। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছিলেন সবশেষ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে। শেষ পর্যন্ত ফ্রান্স জিততে পারে নাই। আর্জেন্টিনা 36 বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছিল। কিন্তু এবার ওই হ্যাটট্রিক আর সেঞ্চুরি যে তুলনাটা করলাম, তানজিদ তামিম সেঞ্চুরি করেছে, তার দলও জিতেছে। তামিম এবং এই নামের সাথে বিপিএল ফাইনালের সেঞ্চুরি যেন ওতপ্রোতভাবে জড়িত।
অন্যরকম একটা রসায়ন যখনই বিপিএল এর ফাইনাল হয়, ঠিক তখন ওই তামিম ইকবালদের সবশেষ দুই বিপিএল এর ফাইনালিস্ট ছিলেন তামিম ইকবাল খান, আর এবারের বিপিএল এর ফাইনালিস্ট তানজিদ হাসান তামিম। সবশেষ দুই বিপিএল এর চ্যাম্পিয়ন টিম নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তামিম ইকবাল খান, আর এবার ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তানজিদ হাসান তামিম। যেই শতকটা তিনি হাঁকিয়েছেন, বাংলাদেশিদের মধ্যে বিপিএল এর ফাইনালে শতক হাঁকানোর একমাত্র এই তামিমের এই শতকের আগে একমাত্র দৃষ্টান্তটাও ওই তামিম ইকবাল খানের। অসাধারণ। মানে আজকের এই ম্যাচে তানজিদ হাসান তামিমের ব্যাট, তানজিম হাসান তামিমের নক, 174 রানের যে স্কোরটা রাজশাহী করেছে 4 উইকেটের বিনিময়ে, আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় রোল প্লে করেছে। 62 বলে 100 রান, বাকিরা মিলে যারা ব্যাট করেছে সবার অবদান হচ্ছে 70-এর কাছাকাছি, কিছু রান ছিল এক্সট্রা। এই ম্যাচটাকে কেন্দ্র করে আলোচনা করতে গেলে কয়েকটা পার্ট থাকে। ফাইনালের চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা পার্ট থেকে, যে আলোচনা কেউ করবে না আমি করছি। প্রথম কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে আমার অতি প্রিয় মানুষ, আমি ওনাকে বলি, আপনি বিশাল পাকনা একটা লোক, হান্নান সরকার। হান্নান ভাই আমার কন্টেন্ট লাইক করে না, দেখেও না। এই মানুষ বিপিএল এ মোটামুটি একটা দুর্বল আবাহনী মানে অনেক বড় শক্তিশালী দল, সেটাকে চ্যাম্পিয়ন করেছিল কদিন আগেই। এই মানুষটা বিপিএল এ রাজশাহীর দায়িত্ব পেল, দলটাকে গড়লো। ইয়াসির চৌধুরী রাব্বিকে কেন রেখেছে এটা নিয়ে আমি এখনো তার সমালোচনা করি, কিন্তু আলটিমেটলি এই টিমকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে ব্যাকবোন হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে যে রোলটা তিনি প্লে করেছেন, এটা আমার কাছে মনে হয় একটা জ্যাকপট রোল প্লে হয়েছে। হান্নান সরকারের ক্যারিশমা ঢাকা প্রিমিয়ার লিগের পর বিপিএল অব্যাহত। এই মানুষটা যখন তার ওই সিলেকশন প্যানেলের যে দায়িত্বটা ছিল, প্রায় 2 লাখ টাকার কাছাকাছি স্যালারি পেতেন, ওটা ছেড়ে বিপিএল এ চলে আসলেন, মনে হতে পারতো, অথবা কোচিং এ চলে আসলেন, মনে হতে পারতো যে হান্নান ভাই কি ভুল করলেন। আমার কখনোই মনে হয়নি যে তিনি ভুল করতে যাচ্ছেন। কেন মনে হয়নি জানেন? কারণ আমি নিজেও আসলে যখন টপ ফর্মে ছিলাম, রিপোর্টার হিসেবে ফ্রিল্যান্সার হয়ে গিয়েছিলাম, অনেকের কাছে ভুল মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে জীবনের সেরা ডিসিশন। হান্নান ভাই তার কোচিং মেধাকে কাজে লাগিয়ে এই দলটাকে এমন ভাবে গড়েছে, ফাইনালি দলটাকে চ্যাম্পিয়ন করেছে। চ্যাম্পিয়ন হওয়ার আলোচনায় রাজশাহী যতটুকু ছিল তার থেকে অনেক বেশি রংপুর ছিল, রাজশাহী যতটুকু ছিল তার থেকে অনেক বেশি একটা সময় সিলেটও ছিল, ক্রিস ওকসের মতো ক্রিকেটারকে নিয়ে এসেছে। কিন্তু আজকে আমার কাছে মনে হয় যে হান্নান এবং শান্ত রসায়ন আলটিমেটলি পদ্মাপাড়ের দলটাকে চ্যাম্পিয়ন করতে বিশাল রোল প্লে করেছে। তানজিদ তামিমের কথা বলছিলাম, আজকের এই ম্যাচে তানজিদ তামিমের কথা যতবার বলতে হয়, যতবার তামিম ইকবালের সাথে তুলনা করতে হয়, ওই ক্যালকুলেটিভ হিসাবগুলো আমি করতে চাই না। অমুক বলে অমুক, তমুক বলে তমুক এত রান এত উইকেট পেয়েছে, এইসব আলোচনা রিয়াসাত আজিম কম করে। আজকের এই ম্যাচটা মুশফিকুর রহিমের জন্য বিশেষ। সবশেষ দুই বিপিএল এ মুশফিকুর রহিম, যেই তিনি টানা 2বার চ্যাম্পিয়ন হলেন বরিশালের হয়ে, ওই তামিম ইকবালের দলের হয়ে, এবার মুশফিক চ্যাম্পিয়ন হলেন রাজশাহীর হয়ে। বগুড়ার ছেলে মুশফিকের এই রাজশাহীর হয়ে যে চ্যাম্পিয়নশিপ আজকে, সেটা আরো একটা জিনিস মনে করিয়ে দেয়, আগামীর বিপিএল এ আপনারা যারা দল গড়বেন, যেই মুশফিককে ব্রাত্য মনে করা হতো, যেই মুশফিককে মনে করা হয়েছিল এবারের বিপিএল এ প্রথম ফেজ শেষে নিলামের আনসোল থেকে যাবেন 35 লাখ টাকার মুশফিক, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় লাকি চার্ম। তিনি যেই দলে থাকেন, এন্ড অফ দ্য ডে সেই দল চ্যাম্পিয়ন হয়। এবং মুশফিক বিপিএলটাতে খুব খারাপ খেলেছেন তাও না, সবচেয়ে 2-3 ম্যাচ ভালো করতে পারেন নাই ঠিকই, বাট মুশফিকের যে আজকে এক্সপেরিয়েন্স, রান আউট করার ক্ষেত্রে কিপারের যে ক্ষিপ্রতা, প্রত্যেকটা জায়গায় দ্য ওয়ে হি প্লেড হিজ রোল ট্রিমেন্ডাস। মুশফিকুর রহিম, হান্নান সরকার, নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিমের গল্প যখন বলতে হয়, ঠিক তখন আরো কিছু ক্যারেক্টারকে আপনাকে সামনে আনতেই হবে। খেয়াল করে দেখুন, টার্গেটটা ছিল 175 রানের, এবং সেই 175 রান কমিটির টিম, যেই চট্টগ্রাম রয়্যালসকে কেউ কোনো হিসাবের মধ্যেই ধরে নাই এবারের বিপিএল খারাপ করবে, তারা ফাইনালিস্ট। এবং এই দলটা বদলে যায় কার ছোঁয়ায়? আমার কাছে মনে হয় যে এই দল বদলানোর ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করেছেন বিহাইন্ড দ্য সিন যারা কাজ করেছেন, শাহরিয়ার নাফিস ইকবালরা যে রোলটা প্লে করেছেন, দলটাকে যেভাবে গড়েছেন, ইন্সপায়ার করেছেন, এবং ফাইনালি পারফরমেন্স করানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন। বাবুল ভাই এখানে একটা ভূমিকা ছিল, এটা অবিস্মরণীয়। সেই দল আজকে পারে নাই কেন? পারে নাই হচ্ছে ওই যে, আমরা যদি খেয়াল করে দেখি, প্রথমে একটা নাম রয়েছে বিনুরা ফার্নান্দো, 3 ওভার 9 রান 4 উইকেট নিয়েছেন। প্রথম 2 উইকেট 18 রানের মধ্যে যখন তিনি নিয়ে নিলেন, এবং সেই 2 উইকেটের 2 ব্যাটার মোহাম্মদ নাইম ইনফর্ম বোল্ড হয়ে চলে গেলেন, মাহমুদুল হাসান জয় টপ অর্ডার নাম্বার 3, তিনিও যখন তানজিদ হাসানের হাতে ক্যাচ বা তালুবন্দি হয়ে আউট হয়ে গেলেন, ঠিক তখন ওই মাজাটা, পাওয়ার প্লেতে মাজাটা ভেঙে গেল চট্টগ্রাম রয়্যালসের। তবে
আমার কাছে মনে হয় মিডল ওভারে আজকের এই ম্যাচে আব্দুল গাফফার সাকলাইনের বোলিং, শেষে এসে হাসান মুরাদ আমার ইউনিভার্সিটির ছোট বোনের হাজব্যান্ড, এটা বলতেই হচ্ছে, হাসান মুরাদের বোলিং 4 ওভার 15 রান 3 উইকেট। ব্যক্তি জীবনেও তিনি কতটুকু কিপটা, এই খবরটা আমি নেওয়ার চেষ্টা করবো তার ওয়াইফের কাছ থেকে। 3.75 ইকোনমি এবং 3টা উইকেট। যেই সময়টায় মনে হচ্ছিল যে অনেক কিছু ঘটে যেতে পারে, ম্যাচের পুরো সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে, টি-20 ক্রিকেটের শেষ 5-6 ওভার 8 ওভার 9 ওভারে অনেক ঘটনা ঘটে, হাসান মুরাদ সেখানটায় পঞ্চম বোলার হিসেবে এসে তার 4 ওভারের কোটা শেষ করেছেন, 3টা উইকেট নিয়েছেন এবং 4-এর নিচে ইকোনমিতে বল করে প্রতিপক্ষকে চাপে রেখেছেন, মিসহিট করতে সাহায্য করেছেন এবং আজকের এই ম্যাচটা তার দল রাজশাহীকে জেতাতে একটা বড় রোল প্লে করেছেন। খেয়াল করে দেখবেন আজকে নাজমুল হোসেন শান্তর যে ক্যাপ্টেন্সি, বোলিং চেঞ্জেস গুলো যদি খেয়াল করে দেখেন, বিনুরা ফার্নান্দোকে তিনি তারপরেও রেখে দিয়েছিলেন 3 ওভার হওয়ার পরেও, সাকসেসফুল হবার পরেও, 9 রান দিয়ে 4 উইকেট নেবার পরেও। আবার একই সাথে আব্দুল গাফফার সাকলাইনকে যখন যেভাবে ইউজ করার দরকার সেটাও তিনি করেছিলেন। নাজমুল হোসেন শান্ত, যিনি বিপিএলটা শুরু করেছিলেন অসাধারণ অনবদ্য একটা ব্যাটিং প্রদর্শনীর মাধ্যমে, মনে আছে 190 টপকে গেল শান্তর সেঞ্চুরি, সেই শান্তর দল, সেই শান্তর অধিনায়কত্বে তানজিদ হাসান তামিম শেষ ম্যাচটায়, শান্ত প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন, শেষ ম্যাচটায় সেঞ্চুরি করে ক্যাপ্টেনকে শিরোপা এনে দিলেন। হান্নান সরকার, নাজমুল হোসেন শান্ত কিংবা আজকের এই ম্যাচে তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম আমার কাছে মনে হয় রাজশাহীর ইতিহাস লেখার ক্ষেত্রে একটা বড় নায়কের ভূমিকায়, মহানায়কের ভূমিকায় রোল প্লে করেছেন। হাসান মুরাদের বোলিং ডেফিনেটলি ইট শুড বি গিভেন আ স্যালুট। টেক কেয়ার।